সফলতার নেশা যখন মাথায় চেপে আসে তখন মানুষ সবথেকে আগে নিজের রক্তের সম্পর্ককেই ভুলে যায়। কিন্তু সে ভুলে যায় যে ওপরওয়ালার লাঠিতে কোনো শব্দ হয় না, কিন্তু আঘাতটা খুব গভীর হয়। হ্যাঁ, এটাই তো দাদার অফিস। দাদার অফিসটা কত বড়! এবার আমার মায়ের প্রাণ বেঁচে যাবে, দাদা না করবে না। গাড়ি থেকে একটা 28 বছরের ধনী স্যুটবুট পরা ছেলে অমিত নামে। তার মুখে অহংকার। সে রাহুলকে দেখেই রেগে কথা বলতে শুরু করে। তোর এত বড় সাহস! আমার অফিসের বিল্ডিং এর সামনে এই জঞ্জাল খাবারগুলো নিয়ে আসাতে কে বলেছে? কতবার বলেছি নিজের এই দারিদ্রটা আমার সামনে দেখাবার একদমই চেষ্টা করবি না। দাদা, আমি এখানে কোনো ভিক্ষা চাইতে আসিনি। আজ বাড়িতে মা খুব অসুস্থ, সকাল থেকে কিছু খাননি। ডাক্তার ওষুধ লিখেছেন, শুধু সেটার জন্যই আমার কিছুটা টাকার দরকার। মা? কিসের মা? যে মহিলা শহরের এত বড় ব্যবসায়ীর পথের কাঁটা হয়ে দাঁড়ায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর টাকা চাই তো, এই নে তোর টাকা। অমিত রাহুলের হাত থেকে টিফিনের বাক্সটা কেড়ে নেয় এবং রাস্তার মাঝখানে ছুঁড়ে ফেলে দেয়। টিফিন খুলে যায় আর মায়ের হাতে তৈরি গরম ডাল আর ভাত রাস্তার কাদা ও ধুলোয় ছড়িয়ে পড়ে। লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রাহুল হাঁটু গেড়ে বসে ছড়িয়ে থাকা খাবারের দিকে তাকিয়ে গেল। না দাদা, এটা অন্য। মা নিজের অসুস্থতার মধ্যেও নিজের হাতে এটা বানিয়েছিলেন যাতে কেউ খালি পেটে না থাকে। এই খাবারের যোগ্যতা এই ড্রেনের কাদার মতো। এরপর থেকে যদি তোর ছায়াও আমার আশেপাশে দেখা যায়, তবে জেলে পাঠিয়ে দেব। বের হও এখান থেকে। অমিত আজ শুধু খাবার ফেলেনি, বরং নিজের ভাগ্যকেও লাথ মেরেছে। কিন্তু এই ঘৃণার গল্প আজ শুরু হয়নি। এর শুরু হয়েছিল আজ থেকে ঠিক 3 বছর আগে, এক বৃদ্ধা মায়ের সবথেকে বড় বলিদানের সাথে। গ্রামের একটা ছোট ভাঙাচোরা বাড়ি। রাতের সময় বাড়িতে একটা পুরনো লণ্ঠন জ্বলছে। বড় ছেলে অমিত শহরে যাওয়ার জিদে নিজের বইপত্র আছাড় মারছে। যাক, আমাকে এই গ্রামের পচা স্কুলে পড়তে হবে না। শহরের সবচেয়ে বড় কলেজে আমার অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু ওখানকার ফি 50,000 টাকা। আরে তোমাদের কাছে তো খাওয়ার টাকাই নেই। মনে হচ্ছে আমার জীবনটা নষ্ট করে দিলে তোমরা। মায়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। দাদা, মায়ের সাথে এভাবে কথা বলো না। মা রাত জেগে লোকের জামা কাপড় সেলাই করে যাতে আমাদের পড়াশোনার খরচ চালাতে পারে। না রাহুল, অমিত ঠিকই বলছে। ছেলের স্বপ্ন ভেঙে যাওয়া মায়ের বেঁচে থাকতে তার মৃত্যুর সমান। তুই চিন্তা করিস না অমিত, কাল সকালে তোর ফিয়ের টাকা জমা হয়ে যাবে। সকালের সময় মা দুঃখী মনি নিজের হাতি থেকে সোনার দুটো পুরনো চুড়ি খুলে ফেলল আর সেগুলোর দিকে তাকিয়েই দেখতে রইল। কেননা এই চুড়িগুলোই ছিল ওনার বিয়ের প্রথম এবং শেষ একমাত্র স্মৃতি। মা কাউকে কিছু না বলেই সোনার দোকানে যায়। শেখরা চুড়িগুলো ভালো করে দেখে। মনে তো হচ্ছে সোনা একদম খাঁটি, কিন্তু বোন, আপনি এত দামি বালা বিক্রি করছেন কেন? কোনো বড় বিপদ এসেছে নাকি? হ্যাঁ দাদা, আমার টাকার খুব দরকার। আমার ছেলে শহরে পড়তে যাচ্ছে, ওর ফি দিতে হবে। আপনি শুধু বলুন দাদা, এটার কত টাকা হলো? 1 মিনিট দাঁড়ান বোন। বোন, এই নিন আপনার টাকা। কিছু মনে করবেন না দাদা, আমি তো অশিক্ষিত, আমি নোট গুনতে জানি না। একবার আপনি নিজে আমার সামনে গুনে এই টাকাগুলো আমার হাতে তুলে দিন। ঈশ্বরের দোহাই, আমাকে সঠিক টাকা দেবেন দাদা। আমার ছেলের জীবনের প্রশ্ন,
আরে বোন, আপনি চিন্তা করবেন না। আমি অধর্মী নই যে এক মায়ের চোখের জল থেকে রোজগার করব। এই দেখুন, পুরো 50,000 টাকাই আছে। মা ওই সব টাকা অমিতের হাতে দিয়ে দেয়। যাও বাবা, শহরে গিয়ে অনেক বড় মানুষ হও। তোমার এই বুড়ি মায়ের নাম উজ্জ্বল করো। মা নিজের সোহাগের শেষ স্মৃতিটুকুও বিক্রি করে দিল। রাতেও নিজে পেটে খিদে নিয়ে ঘুমাতো। বেঁচে থাকা শেষ রুটিটাও রাহুলকে দিয়ে দিত, আর নিজে শুধু জল খেয়ে পেটে ভেজা কাপড় বেঁধে শুয়ে পড়ত। অমিত শহরে গেলে পড়াশোনা করে অনেক বড় মানুষও হল, কিন্তু যেই তার কাছে টাকা এলো সে নিজের সংস্কারের সওদা করে বসল। 2 বছর পর অমিত একটা বড় কোম্পানির মালিক হয়েছে। ও তার বন্ধুদের সাথে হোটেলে পার্টি রেখেছে। ঠিক তখনই গ্রামের সাধারণত কাপড়ে তার মা এবং ছোট ভাই রাহুল তার অফিসে পৌঁছে। মায়ের হাতে শুদ্ধ দেশি ঘিয়ের লাড্ডুর দিবা রয়েছে। তোমরা দুজন এখানে কি করছো? আর এটা কি নাটক শুরু করেছো? আমার বন্ধুরা আমাকে দেখে হাসছে। বাবা, তুই কত মাস ধরে গ্রামে আসিসনি, তোর খুব মনে পড়ছিল। দেখ, তোর পছন্দের ঘিয়ের নাড়ু বানিয়ে এনেছি। বন্ধ করো এই নাটক। আজকের পর শহরে আমাকে নিজেদের মুখ আর দেখাবে না। লোকে বলবে অমিত এত বড় কোম্পানির মালিক আর তার মা একটা অশিক্ষিত চাষা ভুষা ভিখারির মতো দেখতে। গার্ডস, ওদের এক্ষুনি ধাক্কা মেরে বাইরে বের করে দাও। অমিতের গার্ডস মা ও রাহুলকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। মা পড়ে যায় এবং কাঁদতে থাকে। রাহুলের চেহারা রাগে লাল হয়ে যাতা है। ও তার মাকে উঠিয়ে অমিতের বিশাল অফিসের দিকে তাকিয়ে বলে, মা, তুমি আজকের পর থেকে এই চৌকাঠের দিকে তাকিয়ে আর কখনো কাঁদো না। ও নিজের মাকে ভুলে গেছে, কারণ ও নিজের ধন সম্পদ আর টাকার অহংকার হয়েছে, তাই তো? আমি তোমাকে বলছি মা, তোর মার চোখ থেকে পড়া প্রতিটি জলের দাম আমি নিজের সাফল্য দিয়ে মিটিয়ে দেব। যে টিফিন আর যে খাবারের ও আজ অপমান করেছে, এই টিফিনের জোরেই আমি একদিন এমন এক সাম্রাজ্য গড়ব যে পুরো পৃথিবী তোর মার চরণে মাথা নোয়াবে। বলে না, যখন দুনিয়া আপনার জন্য সব দরজা বন্ধ করে দেয় তখন বিধাতা একটা নতুন পথ খুলে দেন। রাহুল হার মানেনি। সে শহরের একটা ছোট্ট কোণে মাস ব্লেসিং, মায়ের আশীর্বাদ নামে একটা ছোট্ট টিফিন সার্ভিস শুরু করে, যাতে তার মাও তাকে সাহায্য করেন। শুরুতে একটা দুটোই অর্ডার আসত, কিন্তু ধীরে ধীরে খাবারের বিশুদ্ধতা আর মায়ের হাতের স্বাদের জাদু পুরো শহরের মাথায় চেপে পড়তে শুরু করে। বড় বড় কোম্পানির আধিকারিকরা লাইন দিয়ে তার টিফিন অর্ডার করতে থাকেন। দেখতে দেখতে 1 বছরের মধ্যে রাহুলের এই ছোট্ট সার্ভিসটা একটা খুব বড় কর্পোরেট কেটারিং কোম্পানিতে বদলে যায়। শুরুতে মাত্র 2টো টিফিন, তারপর 10টা, তারপর 100টা। মা দেখো, এবার আমাদের পরিশ্রম রং এনেছে, আর এই সবই তোমার আশীর্বাদ মা। তারপর একদিন অমিতের মুখে রং উড়ে গেছে। ব্যাংকের আধিকারিক আর পুলিশ তার অফিসে দাঁড়িয়ে আছে। স্যার প্লিজ আমাকে শুধু 1 সপ্তাহের সময় দিয়ে দিন। যদি কোনো বড় ইনভেস্টর আমার কোম্পানিতে টাকা না ঢালে তবে আমি পুরোপুরি বরবাদ হয়ে যাব। আমার এই অফিস নিলাম হয়ে যাবে। অমিতজি, আপনার নামে এক অনেক বড় ফ্রড হয়েছে। গত কয়েক বছর ধরে আপনি ব্যাংকের ঋণ শোধ করেননি। প্রতিবার আপনি শুধু লোন নিয়েই গেছেন।
তাই এবার আর আপনার সাথে কোনো শিথিলতা দেখানো হবে না। আজই আপনার কোম্পানি সিল করে দেওয়া হবে। আপনার কাছে শুধু একটাই শেষ রাস্তা বেঁচে আছে। এই শহরের সবথেকে বড় ফুড চেইন এবং রিয়েল এস্টেট কিং RS গ্রুপের মালিক আজ আপনার কোম্পানি পরিদর্শনে আসছেন। যদি তার আপনার কোম্পানি পছন্দ হয় আর তিনি এটা কেনার সিদ্ধান্ত নেন, একমাত্র তবেই আপনি জেলে যাওয়া থেকে বাঁচতে পারেন। ঠিক তখনই অফিসের বাইরে একটা লম্বা চকচকে কালো রঙের বিলাসবহুল রোলস রয়েস গাড়ি এসে থামে। গাড়ির ভিতর থেকে একটা ভীষণ দামি 3 পিস স্যুটে হাতে ব্র্যান্ডেড ঘড়ি পরা এক প্রভাবশালী ছেলে নামে। এ আর কেউ নয়, স্বয়ং রাহুল। রাহুল গাড়ি থেকে নেমে নিজে এগিয়ে যায় এবং খুব সম্মানের সাথে গাড়ির অপরের দরজাটি খুলে। সে অত্যন্ত শ্রদ্ধার সাথে নিজের মা শান্তি দেবীর হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। মা আজ একটা দামি রেশমি শাড়ি পরেছেন, আর সব থেকে বড় কথা, ওনার হাতে ঠিক সেই সোনার পুরনো চুড়িগুলো একেবারে নতুন আর ঝকঝকে টকটক করছে। রাহুল, তুমি আর মা? মা, তোমরা এখানে RS গ্রুপের মালিক? মা, হ্যাঁ অমিত দাদা, আমি RS গ্রুপ অর্থাৎ রাহুল শান্তি গ্রুপের মালিক। আর আজ আমি এখানে কোনো ইনভেস্টর হয়ে তোমার সাহায্য করতে আসিনি। মা, আমাকে ক্ষমা মা, করে আমাকে দাও। ক্ষমা করে দাও। আমার অহংকার চূর চূর হয়ে গেছে। আমি রাস্তায় এসে গেছি মা। আমার কোম্পানি ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নাও মা। আমায় একটু হলেও ভিক্ষা দাও মা। ক্ষমা আমার বা মায়ের কাছে চেও না অমিত দাদা, ক্ষমা চাও সেই টিফিনের কাছে যেটাকে তুমি এই রাস্তাতেই লাথি মেরে কাদার মধ্যে ফেলে দিয়েছিলে। তুমি বলেছিলে না যে সেই খাবারের যোগ্যতাই নর্দমার কাদার মতো? আজ দেখো, সেই মায়ের হাতের আশীর্বাদ আর সেই টিফিনের টাকায় আমি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছি যে তোমার মতো 10টা কোম্পানি আমি নিজের পকেট থেকে কিনতে পারি। তোমার কাছে চালাকি আর বুদ্ধি ছিল, কিন্তু আমার কাছে ছিল আমার মায়ের আশীর্বাদ। অমিত, যখন তুই আমাকে নিজের ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিলি, তখন আমি তোকে এক মা হওয়ার খাতিরে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু যেদিন তুই অন্য আর এক মায়ের মমতার সবার সামনে অপমান করলি, সেদিনই বিধাতা নিজের খাতায় তোর এই বর্বাদি লিখে দিয়েছিলেন। রাহুল তার মায়ের হাতটা ধরে, আবার গাড়িতে উঠিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। অমিত রাস্তার ধুলোর মাঝে একা দাঁড়িয়ে রয়ে যায়। তার কোম্পানি, ব্যাংকের কর্মচারীরা সিল করে দেয়। রম, বাবা মায়ের অপমান, জীবনের প্রতিটা মুহূর্তের অপমান। মা বাবার আনন্দ, জীবনের প্রত্যেকটা মুহূর্তেই রম আনন্দময়।